সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি এবং তোমরাও আশা করি সুস্থ আছো। করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে আশা করি। আমন্ত্রণ জানাই আমার আজকের ক্লাসে। আজকে পড়াবো আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান। তোমরা আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো এই পদার্থবিজ্ঞান থেকে আজকে আমি পড়াবো অষ্টম অধ্যায়ে আলোর প্রতিফলন নামক যে অধ্যায় আছে সেখান থেকে অবতল দর্পণ সম্পর্কে কিছু আলোচনা করব। তা আজকে আলোচ্য বিষয় হচ্ছে গোলীয় দর্পণের রশ্মিচিত্র, কিন্তু সময়ের অভাবে আজকে শুধু অবতল দর্পণ নিয়ে আলোচনা হবে। তাহলে তোমরা একটু দেখো অবতল দর্পণটা আসলে কি। অবতল দর্পণ হচ্ছে আসলে এক ধরনের গোলীয় দর্পণ। আমরা জানি গোলীয় দর্পণ কি হতে পারে, দুই রকম হতে পারে, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা অবতল দর্পণ। এখন মনে করো এটা একটা গোলীয় দর্পণ, এটা একটা গোল, এটার ভিতরে, এটার বাইরের দিকে যদি পাড়া লাগানো হয় বা সিলভারের প্রলেপ দেওয়া হয় তাহলে ভিতরের দিকটা কি হয়, মসৃণ হয়। তো সেই মসৃণ দিকটার মধ্যে কি থাকে, কি হয়, আলোর প্রতিফলন হয়। তো এখান থেকে যদি একটা অংশ কেটে নেই তাহলে এটা হয়ে যাবে কি, অবতল দর্পণ। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। তো এই অর্থাৎ অবতল দর্পণের যে মাঝখানের যে বিন্দুটা বা সর্বনিম্ন বিন্দুটা সেটা হচ্ছে কি, মেরুবিন্দু, এটা হচ্ছে পি। এবং এখন পি এবং ও বক্রতা এবং মেরু বিন্দুগামী যে রেখা, এটাকে বলা হবে কি, অবতল দর্পণের প্রধান অক্ষ। তাহলে এটা হচ্ছে কি প্রধান অক্ষ। এবং এখানে দেখো বক্রতার কেন্দ্র এবং মেরুবিন্দুর মাঝামাঝি একটা বিন্দু আছে যেটাকে বলা হয় ফোকাস বিন্দু, যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা কি দেখলাম, অবতল দর্পণের মেরুবিন্দু পি, বক্রতার কেন্দ্র হচ্ছে ও এবং এফ হচ্ছে কি ফোকাস বিন্দু। বক্রতার কেন্দ্র কি বলেছিলাম, গোলীয় দর্পণ যে বৃত্তের অংশ, সেই বৃত্তের কেন্দ্রটাই হচ্ছে কি সেই অবতল দর্পণের বক্রতার কেন্দ্র। আচ্ছা, এখন তোমরা দেখো এই অবতল দর্পণে কোনো আলোক রশ্মি কি হলে প্রতিফলিত হয়, কিভাবে কিভাবে কোন পথে যায় আমরা একটু দেখি। এখন মনে করো একগুচ্ছ আলোক রশ্মি এখান অসীম দূরত্ব থেকে আসছে। তাহলে অসীম দূরত্ব থেকে আগত একগুচ্ছ আলোক রশ্মি কি হবে, এখানে প্রতিফলিত হয়ে কি ভিতরের দিকে প্রবেশ করবে। অর্থাৎ যে দিক থেকে আসছে আলোক রশ্মি সেই পাশেই প্রতিফলিত হয়ে ফিরে যাবে। কিন্তু এই যে অবতল দর্পণের আকৃতিগত কারণে এটা কি একটু ভিতরের দিকে রশ্মিগুলো কি হবে, এখানে ঢুকে যাবে। অর্থাৎ সবগুলো রশ্মি প্রতিফলিত হয়ে একটা বিন্দুর দিকে সবগুলো একটা বিন্দু অভিমুখে সেগুলো যাবে। তাহলে দেখো এগুলো সবগুলো কোথা দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। সবগুলো রশ্মি প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অসীম দূরত্ব থেকে আগত এক উচ্চ আলোক রশ্মি অবতল দর্পণের প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়, ফোকাস বিন্দুতে মিলিত হয়। তাহলে কি দেখলাম, অসীম থেকে আগত রশ্মি প্রতিফলিত হয়ে কোথায় মিলিত হয়, প্রতিফলিত হয়ে ফোকাস বিন্দুতে মিলিত হয়। তাহলে এটা একটা জানা গেল। এরপরে যদি উল্টো ব্যাপার হয়, অর্থাৎ ফোকাস বিন্দুগামী যদি কিছু রশ্মি এখানে আপতিত হয় তাহলে প্রতিফলিত হয়ে কি হবে, তখন সেগুলো সমান্তরালভাবে অসীমে চলে যাবে সেই প্রতিফলিত রশ্মিগুলো। তাহলে উল্টাভাবে আমরা যদি করি কি হয় তোমরা আবার দেখো। এই যে অবতল দর্পণ, এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র ফোকাস বিন্দু মেরু পি।
তাহলে কি হবে, ফোকাস বিন্দু দিয়ে যদি এক আলোক রশ্মি এখানে আপতিত হয়, এটার ভিতর দিয়ে যদি আপতিত হয়, তাহলে কি হবে তোমরা দেখো, এগুলো প্রতিফলিত হয়ে কি হবে, অসীম দূরত্বে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এগুলো বেরিয়ে যাবে। তাহলে প্রধান অক্ষের সমান্তরালভাবে এগুলো কোথায় বেরিয়ে যাবে, তাহলে ফোকাস বিন্দুগামী রশ্মি প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে অসীমে চলে যাবে। তাহলে দুইটি ঘটনা কি একে অপরের বিপরীত ঘটনা, আশা করি বুঝতে পেরেছ। এবং এখানে আরেকটা জিনিস দেখো, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের যে বক্রতার কেন্দ্র, এই কেন্দ্রে এটার ভিতর দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলিত হয়ে আবার এই পথেই ফিরে যাবে। তাহলে এই বিন্দু দিয়ে একটা রশ্মি যদি যায়, সেটা প্রতিফলিত হয়ে আবার সেই পথেই ফিরে যাবে। তাহলে এটা হলো কি আরেকটা জানার বিষয়। তাহলে আমরা এবার মূল আলোচনায় যাই। এবার অবতল দর্পণের বিভিন্ন অবস্থানে বস্তু জন্য এখানে প্রতিফলনের পর প্রতিবিম্ব কীরূপ হবে আমরা সেটা দেখব। বিভিন্ন রকম অবস্থানের জন্য প্রথম অবস্থান হবে ফোকাস দূরত্ব, বস্তু মেরু হচ্ছে পি বিন্দু, মেরু ও ফোকাসের মধ্যে থাকলে, ফোকাস হচ্ছে এফ, এই অবস্থানে কি ঘটবে, অর্থাৎ ফোকাস দূরত্বের চেয়ে কম দূরত্বে যখন বস্তুটা অবস্থান করবে তখন কি হবে তোমরা দেখো। এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এবং এটা হচ্ছে মেরু পি। এটা হচ্ছে প্রধান অক্ষ। এখন কি বলেছি, মেরু পি ও ফোকাসের মধ্যে এইটুকুর মধ্যে যদি কোনো একটা বস্তু থাকে, মনে করো এই যে একটা বস্তু এবি একটা বস্তু প্রধান অক্ষের উপর অবস্থান করছে, তাহলে এখান থেকে কি তিনটা রশ্মি কমপক্ষে আঁকা লাগবে। একটা রশ্মি কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আপতিত হবে, এই যে দেখো একটা হবে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আপতিত হয়। আমরা কি জানি, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে কোথায় যায়, ফোকাস বিন্দু দিয়ে যায়। এটা হচ্ছে ফোকাস বিন্দু দিয়ে চলে যাচ্ছে, তোমরা দেখো। এরপরে আমরা আরেকটা কি জানি, বক্রতার কেন্দ্রের প্রধান অক্ষের যে কেন্দ্র, বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যে আলোক রশ্মিটা যাবে সেটা প্রতিফলিত আবার সেই পথেই ফিরে যাবে। তাহলে এটা হচ্ছে এরকম হবে, প্রতিফলিত আবার এই দিক দিয়ে চলে যাবে। এরপরে কি হবে, আরেকটা হচ্ছে কি, এই যে বি বিন্দু, প্রথমে এ বিন্দু থেকে যেটা গিয়েছে এবার আসবে বি বিন্দু দিয়ে, এটাই গিয়েছে যেটা কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, বক্রতার কেন্দ্র। এরপর দেখো এবার এই যে বস্তুটা শীর্ষবিন্দু এ, এটার ভিতর দিয়ে একটা রশ্মি যাবে যেটা কেন্দ্র ওর ভিতর দিয়ে আসবে, বক্রতার কেন্দ্র ও বিন্দু থেকে একটা রশ্মি এটা শীর্ষবিন্দুকে ছেদ করে চলে যাবে, তোমরা দেখো এই যে। তাহলে বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যেটা যায় সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসে, তোমরা জানো। আচ্ছা, এখন আমরা কি করব, এই যে একটা গেছে ফোকাস বিন্দু দিয়ে আর একটা হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, তো এই দুটো রশ্মিকে যদি আমরা পেছন দিকে বাড়িয়ে দেই, একটা হচ্ছে ফোকাস থেকে আরেকটা বক্রতার কেন্দ্র থেকে,
দুটো রশ্মিকে বিপরীত দিকে যদি আমরা বাড়িয়ে দিই, এটা দর্পণের পিছনে একটা বিন্দুতে মিলিত হবে। সেই বিন্দুটা মনে করো এ প্রাইম বিন্দু। এখন এ প্রাইম বিন্দু থেকে যদি প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকে, সেটা হবে বি প্রাইম বিন্দু। তাহলে এটা এ প্রাইম এবং বি প্রাইম হচ্ছে কি এ বি বস্তুটার একটা প্রতিবিম্ব। তাহলে এ বি এর প্রতিবিম্বকে এ প্রাইম বি প্রাইম। এবং তোমরা দেখো এই প্রতিবিম্বটা কি হয়েছে, অবতল দর্পণের বিপরীত পাশে অবস্থান করে। এখন বস্তু যে পাশে থাকে তার প্রতিবিম্ব যদি উল্টো অবস্থানে থাকে, তখন সেটা হবে কি অবাস্তব বিম্ব। আবার কি এই যে বিম্বটা এখানে দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে যেন বস্তুটা বিপরীত পাশে অবস্থান করছে, আসলে কিন্তু বস্তুটা এই পাশে আছে। তাই এই কারণে এটা হচ্ছে অবাস্তব বিম্ব। এবং তোমরা আরও দেখো, এটা হচ্ছে কি সোজা, মূল বস্তুটা যেভাবে দাঁড়ানো ছিল প্রতিবিম্বটাও সেভাবেই দাঁড়ানো আছে, সোজা হয়। তাহলে এই বিম্বটা হচ্ছে সোজা। এবং তোমরা দেখো এ বি যে মূল বস্তু, এটা হচ্ছে এটার প্রতিবিম্বটা একটু বড়। তাহলে আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে কি হয়, ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে গলীয় অবতল আয়নার প্রতিবিম্বের প্রকৃতিটা কেমন হয় তোমরা দেখো। অবস্থান, প্রথমে অবস্থানটা কি হয়, বস্তুটিকে যতই ফোকাসের কাছে আনো, অর্থাৎ যদি বস্তুটাকে ঠেলে আরও ফোকাস বিন্দুর কাছাকাছি নিয়ে আসো, তখন কি প্রতিবিম্বের অবস্থানটি কি হবে, আরও দূরে হবে। তাহলে এখানে যত এই পাশে আসতে থাকবে, প্রতিবিম্বটা আরও কি হবে, দূরে হবে, এবং এটা কি আরও দূরে মিলিত হবে, যার কারণে এটা আরও উঁচু হবে, অর্থাৎ প্রতিবিম্বটা আরও লম্বা হবে বা বিবর্ধিত হবে। প্রকৃতি কেমন হবে, অবাস্তব ও সোজা। তোমরা দেখতে পাচ্ছ এ প্রাইম বি প্রাইম, এটা হচ্ছে কি একটা অবাস্তব প্রতিবিম্ব, এবং এটা কি সোজা, বস্তু যেভাবে যেরকম সোজা আছে এটাও সেরকম সোজাই বিম্ব দেখা যাচ্ছে। এরপরে আকৃতি দেখো বড়, মূল বস্তু থেকে এটার প্রতিবিম্বটা আমরা বড় দেখতে পাচ্ছি। বস্তুটি যত ফোকাস বিন্দুর কাছে আসবে, অর্থাৎ ফোকাসের দিকে যত টেনে নিয়ে যাব, এটার প্রতিবিম্বটা কি ততই বড় হবে, অর্থাৎ বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা আরেকটি অবস্থানে দেখি। এরপর দেখব আমরা বস্তুটা অবস্থান কোথায় হবে, ফোকাসের বাইরে, তবে আলোক কেন্দ্র বক্রতার কেন্দ্রের মাঝামাঝি। তাহলে ফোকাস এফ ও বক্রতার কেন্দ্র ও এর মধ্যে যদি বস্তুটা থাকে, তাহলে এটা হচ্ছে একটা অবতল দর্পণ। মেরুবিন্দু পি, ফোকাস বিন্দু হচ্ছে এফ, এবং বক্রতার কেন্দ্র হচ্ছে ও। তাহলে বস্তুটার অবস্থান হচ্ছে কোথায়, ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝামাঝি হচ্ছে বস্তুটা। এ বি হচ্ছে সেই বস্তু। এখন আমরা জানি কি শীর্ষবিন্দু দিয়ে যে এটা মধ্য দিয়ে যদি প্রধান অক্ষের সমাতলের একটা রশ্মি আপতিত হয়, সেটা প্রতিফলিত হয়ে কোথা দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে, এটা আমরা আগেই জেনেছি। এরপরে আবার কি হবে, বি বিন্দু হচ্ছে পাদবিন্দু, এটা ভিতর দিয়ে আলোক কেন্দ্রগামী যে রশ্মি সেটা প্রতিফলিত হয়ে আবার সেই পথে ফিরে যাবে। এরপরে আবার কি আলোক বক্রতার কেন্দ্রগামী একটা রশ্মি বস্তুর শীর্ষবিন্দু দিয়ে আপতিত হয়ে আবার সেই বক্রতার কেন্দ্র দিয়েই কোথায় ফিরে যাবে। তাহলে আমরা দেখি, তাহলে প্রতিফলিত আবার সেই বক্রতার কেন্দ্র দিয়ে সেটা কি ফিরে যাবে, দেখতে পাচ্ছি আমরা। এখন এই যে রশ্মিগুলো প্রতিফলিত হয়ে এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দিলাম মনে করো এ প্রাইম। তাহলে এই বিন্দুগামী আপতিত রশ্মি প্রতিফলিত এখানে উল্টো দিকে উপর থেকে নিচের দিকে নেমে কি হয়ে গেছে, এ প্রাইম বিন্দু হয়ে গেছে, অর্থাৎ এখানে বিম্বটা উল্টে গেছে। তাহলে
এবার এ প্রাইম বিন্দু থেকে প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকি, সে লম্বটার নাম হচ্ছে এ প্রাইম বি প্রাইম। তাহলে এই এ প্রাইম বি প্রাইমই হচ্ছে কি সেই এ বি বস্তুর প্রতিবিম্ব। তাহলে এখানে এ বি এর প্রতিবিম্বকে এ প্রাইম বি প্রাইম, এবং আমরা দেখতে পাচ্ছি কি এই প্রতিবিম্বটা মূল বস্তুর বিম্ব থেকে একটু বড়, বিবর্ধিত, এবং এটা প্রকৃতি হচ্ছে কি এটা বাস্তব, অর্থাৎ বস্তু যে পাশে, বিম্ব যদি সেই পাশে থাকে তাহলে এটা হবে কি বাস্তব বিম্ব। এবং আমরা দেখতে পাচ্ছি এটা বিম্বটা কি উল্টো, বস্তুটার যে অবস্থানে বিম্বটা তার উল্টোর দিকে, অর্থাৎ বস্তু শীর্ষবিন্দু নিচে নেমে গেছে এবং পাদবিন্দু উপরে চলে এসেছে। তাহলে আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে কি হয়, প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হয়। ফোকাস বিন্দু বক্রতার কেন্দ্রের মাঝামাঝি অবস্থানে অবতল আয়নার প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় দেখি। অবস্থান হচ্ছে কি বক্রতার কেন্দ্রের বাইরে। তোমরা দেখো বক্রতার কেন্দ্র হচ্ছে এটা এবং প্রতিবিম্বের অবস্থান কি তার চেয়েও বাইরে। প্রকৃতি কীরকম দেখো, বাস্তব ও উল্টো। যে দেখো এটা বাস্তব বিম্ব এবং এটা উল্টে গেছে। আকৃতি তোমরা দেখো বড়, এ বি এর চেয়ে এ প্রাইম বি প্রাইমটা বড়, তোমরা দেখতেই পাচ্ছ। এবং ফোকাস বিন্দুর যত কাছাকাছি হবে, অর্থাৎ এই বস্তুটা ফোকাসের যত কাছে নিয়ে যাবে, এইটা ফোকাসের যত কাছে আনবা, এখানে এই পাশে নিয়ে আসবা, ততই কি হবে এই প্রতিবিম্বটা আরও বড় হবে। অর্থাৎ এটা যদি এই বস্তুটা আরও কাছে দিকে এনে স্থাপন করো, তাহলে রশ্মি প্রতিফলিত হয়ে আরও কি আরও দূরে যাবে এবং কি আরও প্রধান অক্ষ থেকে আরও নিচের দিকে সেটা প্রতিফলিত হবে, যার কারণে প্রতিবিম্বটা আরও কি লম্বা দেখা যাবে। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আরেকটি অবস্থানে আমরা দেখব বস্তুটা যখন কি হবে, বক্রতার কেন্দ্রের বাইরে অবস্থান করবে। 3 নাম্বার অবস্থান হচ্ছে বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকলে তখন কি হবে। তাহলে আমরা কি এই যে একটা অবতল দর্পণ, এটা হচ্ছে মেরু বিন্দু, এটা হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ও এখন কি বলেছি, বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে, অর্থাৎ ওই যে ও বিন্দু, এটার থেকেও বাইরে নিলাম। এই যে একটা মনে করো এ বি বস্তু, তাহলে এই বি বস্তুর প্রতিবিম্ব আমরা আঁকবো। তাহলে দেখো শীর্ষবিন্দু দিয়ে একটা প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি যাবে, সেটা প্রতিফলিত হয়ে কোথায় যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে, আমরা জানি। তো ফোকাস বিন্দু দিয়ে গেল। এরপরে কি আবার পাদবিন্দু দিয়ে আলোক কেন্দ্রগামী রশ্মি আবার প্রতিফলিত হয়ে সেই পথেই ফিরে যাবে। এরপরে আবার কি হবে, কোনো বস্তু বক্রতার কেন্দ্রের বাইরে থাকবে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু শীর্ষবিন্দু থেকে আলোক রশ্মি বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেক্ষেত্রে যাবে ফোকাস বিন্দু দিয়ে। তাহলে দেখো শীর্ষবিন্দু এ থেকে একটা রশ্মি প্রধান ফোকাসের ভিতর দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হয়ে চলে যাবে, তোমরা দেখো। তাহলে শীর্ষবিন্দু এ থেকে একটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কি এটা প্রতিফলিত হয়ে ফিরে যাবে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এই যে কি গেল, এই 3টা রশ্মি, একটা হচ্ছে কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে, আর একটা রশ্মি বি বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে আবার প্রতিফলিত হয়ে সেই পথেই গেছে। এবং কি হয়েছে, আরেকটা রশ্মি প্রধান অক্ষের ভিতর দিয়ে গিয়ে আরেকটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে গিয়ে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে গেছে। এখন ফিরে যাওয়ার ফলে কি হবে, এখানে দেখো তোমরা, এখন
তাহলে প্রতিফলিত হয়ে তোমরা দেখো এই যে প্রতিফলিত রশ্মিগুলো একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দিলাম এ প্রাইম। তাহলে এ প্রাইম থেকে আমরা কি করব, প্রধান অক্ষের উপর একটা লম্ব আঁকবো, সেটা হচ্ছে বি প্রাইম। এ প্রাইম বি প্রাইম হচ্ছে তাহলে কি এই বস্তুর একটা প্রতিবিম্ব। তাহলে এখানে এ বি এর প্রতিবিম্বকে এ প্রাইম বি প্রাইম। তাহলে এ প্রাইম বি প্রাইম হচ্ছে এ বি এর প্রতিবিম্ব, তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, তাহলে তোমরা দেখো এবার, তাহলে এই বিম্বটার অবস্থান কোথায়, বস্তু যে পাশে বিম্ব সেই পাশে, তাহলে তার মানে এটা হচ্ছে বাস্তব একটা বিম্ব। এবং তোমরা দেখো বিম্বটা কি উল্টে গেছে, তাহলে এটা হচ্ছে একটা উল্টো বিম্ব। এবং তোমরা দেখো একটু খেয়াল করো, বস্তুর যে যা দৈর্ঘ্য প্রতিবিম্ব তার চেয়ে একটু ছোট মনে হচ্ছে। এবং বিম্বের অবস্থানটা কোথায় হয়েছে, প্রধান ফোকাস ও আলোক কেন্দ্রের মাঝামাঝি। তাহলে আমরা দেখি এই ধরনের ক্ষেত্রে বিম্বের প্রকৃতি কেমন হয়, আমরা একটু দেখি। এখন বস্তু যদি বক্রতার কেন্দ্রের বাইরে থাকে, যে বক্রতার কেন্দ্রের বাইরে আছে দেখো ও এর বাইরে এ বি তখন অবতল আয়নার প্রতিবিম্বের প্রকৃতি কীরকম হবে দেখো, অবস্থান ফোকাস বিন্দু বক্রতার কেন্দ্রের মাঝখানে, এই যে দেখো ফোকাস বিন্দু এফ, ফোকাস বিন্দু এফ, এটা হচ্ছে ফোকাস বিন্দু এফ এবং ও, এই দুটোর মাঝামাঝি কে অবস্থান করছে, সেই বস্তুর প্রতিবিম্বটা অবস্থান করছে। তোমরা দেখো ফোকাস বিন্দু বক্রতার কেন্দ্রের মাঝখানে অবস্থান করবে। এরপরে কী হবে, প্রকৃতি হবে কি বাস্তব ও উল্টা। আমি বলেছি এটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব, যেহেতু বস্তু এবং প্রতিবিম্ব একই পাশে অবস্থান করছে। এবং কি এটা উল্টো দেখা যাচ্ছে, আকৃতি কি হয়েছে, একটু ছোট হয়েছে, মূল বস্তুর যা দৈর্ঘ্য আকৃতি তার চেয়ে একটু ছোট। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আমরা আরেকটা অবস্থানের জন্য দেখব, যখন বস্তুটা ঠিক বক্রতার কেন্দ্রে অবস্থান করবে তখন রশ্মি চিত্রটা কেমন হবে আমরা একটু দেখি। 4 নম্বর পজিশন হচ্ছে বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে তখন প্রতিবিম্ব কেমন হবে। তাহলে আমরা দেখি, এই যে অবতল দর্পণ, ফোকাস বিন্দু এফ, বক্রতার কেন্দ্র ও, মেরুবিন্দু পি। তাহলে বস্তুটা মনে করো ঠিক এই জায়গাতেই আছে, এ এবং বি বস্তু। শীর্ষবিন্দু এ থেকে প্রধান অক্ষের সমান্তরাল একটা রশ্মি প্রতিফলিত হয়ে কোথায় দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে। এরপরে বিবিন্দু পাদবিন্দুগামী রশ্মি, যেটা বক্রতার কেন্দ্রের ভিতর দিয়ে গিয়ে আবার সেই পথেই ফিরে যাবে। এবং একই সাথে কি হবে, এ বিন্দু, এ শীর্ষবিন্দু থেকে আরেকটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে প্রতিফলিত হয়ে কি আবার প্রধান অক্ষের সমান্তরাল হয়ে ফিরে যাবে। তাহলে তোমরা দেখো, তাহলে ফিরে যাওয়ার ফলে কি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এখানে একটি বিন্দুতে মিলিত হয়েছে, সেই বিন্দুটার নাম দিলাম এ প্রাইম। এখন এ প্রাইম থেকে যদি প্রধান অক্ষের উপর লম্ব আঁকি, সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে এটা হচ্ছে বি প্রাইম, তাহলে এ বি বস্তু প্রতিবিম্ব হচ্ছে এ প্রাইম বি প্রাইম। এ বি এর প্রতিবিম্বকে এ প্রাইম বি প্রাইম। এখন তোমরা ভালো করে খেয়াল করো, কি হয়েছে এখানে, এই বস্তুটার অবস্থান কোথায়, বক্রতার কেন্দ্রে ছিল এবং প্রতিবিম্বটাও ঠিক এই জায়গাতে বক্রতার কেন্দ্রেই হয়েছে, কিন্তু প্রতিবিম্বটা হয়েছে উল্টো, অর্থাৎ শীর্ষবিন্দু যেই দিকে ছিল শীর্ষবিন্দুটা নিচে নেমে এসেছে, পাদবিন্দুটা উপরে উঠে গেছে। এবং কি বস্তুর আকৃতি যা ছিল প্রতিবিম্বের আকৃতিও ঠিক সেরকমই, এটার আকৃতির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ
বস্তু এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য সমান, এবং এটা হচ্ছে একটা বাস্তব বিম্ব। যেহেতু বস্তু এবং প্রতিবিম্ব একই পাশে আছে সেহেতু এটা বাস্তব বিম্ব। তাহলে এই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে রশ্মি চিত্রটা কি প্রকৃতি কীরকম হয় বা প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয় আমরা একটু দেখি। বস্তু বক্রতার কেন্দ্রে থাকলে অবতল আয়নার প্রতিবিম্বের প্রকৃতি কেমন হয়? অবস্থান দেখো, ঠিক বক্রতার কেন্দ্রে অবস্থান করে। দেখো প্রকৃতি হবে বাস্তব ও উল্টো, তোমরা দেখতে পাচ্ছ বাস্তব এবং উল্টো। এবং আকৃতি কি? বস্তুর সমান। বস্তুর যা আকৃতি প্রতিবিম্বেরও সে একই আকৃতি। তাহলে আমরা 4 ধরনের ক্ষেত্রে অবতল দর্পণের যে বস্তুর প্রতিবিম্ব কেমন হয়, 4টি অবস্থানে বস্তু বসিয়ে আমরা সেগুলোর প্রতিবিম্বগুলো লক্ষ্য করেছি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমরা এগুলো কি করবে, নিজেরা বাসায় প্র্যাকটিস করবে একে, এবং কি মন দিয়ে এগুলো কি পড়বে এবং এগুলো শিখে নিবে। তাহলে আজকে পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আশা করি, এবং নিয়মিত পড়াশোনা করবে। তাহলে আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।